মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা, মিছিলে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। শেষ মুহূর্তেও অভিযোগ পাল্টা অভিযোগ। যেটি করা হচ্ছে যে একটা নিয়ন্ত্রিত নির্বাচন, অধিকার খর্ব করার একটা পরিস্থিতি তৈরি করেছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি নির্বাচনকে কেন্দ্র করে। তারপর আসলে কিসের ভিত্তিতে এগুলো বলছে এটা আসলে আমাদের বোধগম্য নয়। ক্যাম্পাসে চলাচলে 24 ঘন্টা কড়াকড়ি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচল সীমিত রাখব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি সাজিদ রাজু। এবং অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপিকে ছাড়াই কাল প্রথম ধাপে ৭৮ উপজেলায় ভোট গ্রহণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেল ১৯ উপজেলা। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিক্ষক উপস্থিতি তদারকিতে বিভিন্ন স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান, জবাবদিহি নিশ্চিতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারের পরামর্শ। এবং জাতীয় পরিচয়পত্র ছাড়া কেনা যাবে না আন্তনগর ট্রেনের টিকিট, কালোবাজারি রোধে পর্যায়ক্রমে কার্যকর হবে সারা দেশে, যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। শেষ দিনে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কার কথা বলছেন ছাত্রদল ও বাম সংগঠনের নেতারা, তবে ছাত্রলীগ বলছে ক্যাম্পাসে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে। এদিকে প্রায় 3 দশক পর জাতীয় ছাত্র সমাজ ক্যাম্পাসে মিছিল বের করলে ধাওয়া দেয় বাম সংগঠনের কর্মীরা। ডিএমপি কমিশনার জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে 11ই মার্চ সন্ধ্যা 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। প্রায় 3 দশক পর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচন। শনিবার ছিল প্রচারণার শেষ দিন। সকাল থেকে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। দুপুরে অপরাজেয় বাংলার সামনে প্যানেল পরিচিতি সভা করে ছাত্রদল। মধুর ক্যান্টিন সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালায় বাম জোটের প্রার্থীরা। এছাড়া বিভিন্ন আবাসিক হল এবং ক্যাম্পাসের নানা জায়গায় প্রচারণা চালাতে দেখা যায় ছাত্রলীগের প্রার্থীদের। নির্বাচনের পরিবেশ নিয়ে নানা অভিযোগ তুলেছে ছাত্রদল ও বাম সংগঠনের নেতারা। তবে শেষ পর্যন্ত নির্বাচনে থাকার কথা জানান তারা। একটি টেলিভিশন চ্যানেল সর্বোচ্চ 4টি এবং প্রিন্ট মিডিয়া সর্বোচ্চ 2টি। এই প্রক্রিয়াটার মধ্য দিয়ে তো যেটি করা হচ্ছে যে একটা নিয়ন্ত্রিত নির্বাচন, অধিকার খর্ব করার একটা পরিস্থিতি তৈরি করেছে এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা অধিকার বঞ্চিত হচ্ছে। শিক্ষকদের আমলাতান্ত্রিক একটা জটিলতার যে একটা পরিস্থিতি, ওই কারণে ছাত্রলীগ বলছে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। এত বছর পর নির্বাচন, তারপরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি নির্বাচনকে কেন্দ্র করে। তারপর আসলে কিসের ভিত্তিতে এগুলো বলছে এটা আসলে আমাদের বোধগম্য নয়। এদিকে দীর্ঘ সময় পর ক্যাম্পাসে মিছিল করে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ। এ সময় তাদের ধাওয়া দেয় বাম সংগঠনগুলো। আর ছাত্রলীগ বলছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র সমাজ বা ছাত্র শিবির সহ কোনো নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ থানায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসে জনসাধারণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 10 তারিখ সন্ধ্যা 6টা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচল সীমিত রাখব আইন শৃঙ্খলার স্বার্থে, এবং বিভিন্ন জায়গায় আমাদের কয়েকটি চেকপোস্ট থাকবে। এদিকে ডাকসুর ভোট গ্রহণের খবর সংগ্রহে গণমাধ্যম কর্মীদের সংখ্যা নির্ধারিত করে দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কোনো জবাব না দিয়ে এ ব্যাপারে ডিএমপি কমিশনারকে কথা বলতে বলেন। আমার মনে হয় না সংবাদ সংগ্রহের ব্যাপারে এটা কোনো ঘাটতে হবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। শিক্ষক সমিতি। উপজেলা নির্বাচনের খবর। প্রথম ধাপে ৭৮টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাল। এই নির্বাচনে সব দল অংশ না নিলেও ভোটারদের সরব উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা নির্বাচন কমিশনের। গত ৩রা ফেব্রুয়ারি প্রথমে ৮৭টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আদালতের নির্দেশে 3টি এবং কমিশনের সিদ্ধান্তে আরও 3টি উপজেলার ভোট বন্ধ হয়। এছাড়া 3টি উপজেলার সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একক প্রার্থী।
বাকি ৭৮টির মধ্যে ১৬ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এই ৭৮ উপজেলায় মোট ভোটার ১,৪২,৪৮,৮৫০ জন, ভোট কেন্দ্র ৫,৮৫৭টি। চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছেন। কমিশন বলছে, কোনো অনিয়ম হলে কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রার্থীরা যথেষ্ট তৎপর থাকেন, তারা সেভাবে প্রচার করেছেন, ক্যাম্পেইন করেছেন এবং আমরা মনে করি যে উপজেলা পরিষদের উপস্থিতির হার অনেক বেশি হবে। কোনো রকম কোনো অনিয়ম যদি লক্ষ্য করা যায় তাহলে তাৎক্ষণিকভাবে সেই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই এ ব্যাপারে কড়া নির্দেশ মাননীয় কমিশন সংশ্লিষ্ট সকলকে দিয়েছেন। এদিকে ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। শনিবার সকালে সিরাজগঞ্জের 7টি উপজেলার 673টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, স্বচ্ছ বাক্স সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। শাহজাদপুরে শুধু চেয়ারম্যান, সদর ও কাজীপুরে ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচন হবে। আর রায়গঞ্জ, তারাস, চৌহারি ও বেলকুচিতে 3টি পদেই নির্বাচন হবে। সুনামগঞ্জের 9টি উপজেলার 551টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে 21 প্লাটুন বিজিবি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কুড়িগ্রামের সীমানা জটিলতায় ফুলবাড়ী নির্বাচন স্থগিত হলেও 8টি উপজেলায় অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। প্রিজাইডিং কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম, ভোট গ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে স্ব কেন্দ্রে পৌঁছেছেন। এদিকে লালমনিরহাটের 4টি উপজেলায় সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এছাড়া নাটোর, জয়পুরহাট, পঞ্চগড়, রংপুর, নীলফামারী, নেত্রকোনা, জামালপুর ও হবিগঞ্জ জেলার 42টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। শুধু আইন করে সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সচেতনতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিতে হবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নারী নির্যাতনকারীদের ছবি পরিচয় সমাজে উন্মোচন করে দিতে হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বেশ কবছর আগে যেখানে ঘরে বাইরে কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি ছিল হাতে গোনা, সেই দেশে আজ সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে নারীর ক্ষমতায়ন। স্পষ্ট হয়েছে অধিকারের প্রশ্নে পিছিয়ে থাকা নারীর জন্য সমতা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সমর্থন। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠার জন্য বিশ্বের অন্যান্য দেশের মতো আন্তর্জাতিক নারী দিবসের আনুষ্ঠানিকতা পালন করে বাংলাদেশও। দিবসটি উপলক্ষে শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত 5 নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন শেখ হাসিনা। তিনি বলেন, সমাজ অগ্রসর হলেও ধর্মের দোহাই দিয়ে নারী শিক্ষার বিরোধিতাও হয় এই দেশে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে নারীদের তাগিদ দেন সরকার প্রধান। নিজেদের ক্ষমতাটা নিজেদেরকে অর্জন করে নিতে হবে, কেউ হাতে তুলে কখনো দেয় না, এটা হলো বাস্তবতা। আর সেটা করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। ফাইটার চালাবে ভবিষ্যতের দ্বারা এবং চালাচ্ছেন, সেই ট্রেনিংও তারা পেয়ে এখন সেই জায়গায় তারা উঠে এসেছেন। শুধু আইন নয়, নারীর সম্মান ও প্রাপ্য নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে পুরো সমাজকে। আহ্বান জানান নারী নির্যাতনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার। আইন করলে সহিংসতা অথবা বৈষম্য দূর হবে না, এর জন্য সমাজের সচেতনতা সৃষ্টি করা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, এটা অত্যন্ত গর্হিত একটা কাজ। যারা এই কাজে লিপ্ত তাদের নাম ধাম চেহারা ভালোভাবে প্রচার করা, সমাজের প্রতি স্তরের মানুষ যেন তাকে ঘৃণার চোখে দেখে, এইভাবে তাকে একেবারে সমাজের বাইরে করে দেওয়া প্রয়োজন। পরে নারী দিবস উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
রাত 11টার সময় আরও থাকছে। সদরঘাটের লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে নিহতদের বাড়িতে শোকের মাতম, এখনো খোঁজ মেলেনি একজনের। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতির অবস্থা জানতে ঝটিকা অভিযানে রাজধানীর 3টি স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। 2টি প্রাথমিক বিদ্যালয়ে 2 জন শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতি পেয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে শিক্ষা গবেষকরা বলছেন, মাঠ পর্যায়ে তদারকি জোরদার করে সচেতনতা বাড়ানোর মাধ্যমে স্কুলগুলোর অনিয়ম দূর করা যাবে। শিক্ষার প্রাথমিক স্তরে জবাবদিহিতা নিশ্চিতে রাজধানীর কয়েকটি স্কুলে ঝটিকা সফর করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আমি মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য যে কোনো মূল্যে এই ব্যবস্থার পরিবর্তন করতে চাই। বিভিন্নভাবে মানে ওই অধিদপ্তরের নাম করে করে এরা এরকম করে। আর আমি ডিপিওকেও নির্দেশ দিয়েছি এদেরকে সাসপেন্ড করার জন্য, শোকজ করার জন্য। রোববার দুপুরে মিরপুরে ইব্রাহিমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পরে জানা যায়, স্কুলে প্রায় 3 মাস যাবৎ শিক্ষিকা আফরোজা পারভিন শিক্ষা সপ্তাহের স্মারকলিপি প্রস্তুত করার অজুহাত দেখিয়ে স্কুলে আসেন না। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। এরপর আরও 2টি স্কুল পরিদর্শন করেন প্রতিমন্ত্রী, যার মধ্যে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় শিক্ষিকা রীতা রানী সরকার স্কুলে আসেন না প্রায় 2 বছর। স্কুলের অন্যান্য শিক্ষকরা তার ডেপুটেশনে মুন্সিগঞ্জ থাকার কথা জানালেও এ বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা। অভিযানের বিষয়ে অভিভাবকরা বলছেন, মন্ত্রীর অভিযানে আসার পর আমরা ইনশাআল্লাহ মনে করি সব ঠিক হয়ে যাবে। শিক্ষকরা আরো মনোযোগী হবে এই অভিযানের পর। আর শিক্ষা গবেষকরা বলছেন, ওনাদের এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য ফিল্ড লেভেল কর্মকর্তা যারা আছেন তারা যদি অ্যাক্টিভলি কর্মরত থাকেন এবং ওনারা যদি রেগুলার মনিটরিংটা করেন, টিচারকে টিচারের অ্যাপ্রোচে মনিটর করতে হবে এবং তাকে পজিটিভলি এই গাইডটা করতে হবে। আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে করবেন, এটা খুব বেশি সাস্টেন করবে না। প্রাথমিক শিক্ষা স্তরে বিভিন্ন অনিয়ম দূর করতে এ ধরনের অভিযান চালাবে বলেও জানানো হয়। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। সুস্থ হয়ে উঠছেন সিঙ্গাপুরের চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার কৃত্রিম সব সাপোর্ট যন্ত্র খুলে দেওয়া হয়েছে। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। শনিবার স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসের রিজভী। ব্রিফিংয়ে 5 সদস্যের মেডিকেল বোর্ডের সিনিয়র সদস্য ডাক্তার সেবাস্টিন জানান, ওবায়দুল কাদেরের রক্তচাপ স্বাভাবিক, হৃদযন্ত্র ও কিডনি কার্যক্ষম রয়েছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। এছাড়া তার নিউরোলজির কোনো সমস্যা নেই। 2-1 দিনের মধ্যে তাকে আইসিইউ থেকে কেবিনে পাঠানো হবে। সবচেয়ে ভালো সংবাদ হলো তাদের ভাইয়ের সব এক্সটার্নাল ডিভাইস খুলে নেওয়া হয়েছে। তার লাস্ট যেটা এন্ডোট্রাকিয়াল টিউব ছিল ওটাও খুলে ফেলা হয়েছে। উনি এখন সম্পূর্ণভাবে সব ডিভাইস মুক্ত এবং আমি তার নিউরোলজিক্যাল পার্ট এক্সামিন করে দেখেছি। নিউরোলজিক্যালি উনি 100% স্টেবল আছেন। উনি আজকে আমার সাথে কথা বলেছেন। নির্বাচন যে সুষ্ঠু হয়নি, সিইসি তার বক্তব্যের মাধ্যমে কৌশলে তা জানিয়ে দিয়েছেন। বিকেলে রাজধানীর মতিঝিলে নিজ কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। তিনি জানান, গণফোরামের অপর প্রার্থী মোকাব্বির খানের সংসদের শপথ নেয়ার বিষয়ে দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। দুঃখ করে বলছেন যে আগের রাত্রে যেন না হয়, এর অর্থ হলো যে আগের রাত্রে যে হয়েছে এটাতে উনি অবশ্যই কিছুটা স্বীকার করছেন, আর স্বীকার করে বলছেন আগের রাত্রে যেন না হয় সেই কারণে ইভিএম ভবিষ্যতে ব্যবহার করা হোক। তো ওনাকে আমি ধন্যবাদ দিই যে উনি কায়দা করে একটা উচিত কথা যদি বলার চেষ্টা করে থাকেন। সিদ্ধান্ত যখন সাপেক্ষ তবে নিতে তো পারেন, না পারেন, দুটাই সিদ্ধান্ত হতে পারে আর কি। ঐক্যফ্রন্টের মিটিংয়ে জিজ্ঞেস করবেন, এখানে গণফোরাম হিসাবে আমি বসেছি। বঙ্গবন্ধুকে হত্যাকারী ও ষড়যন্ত্রকারীরাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বিকৃত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠান শুরুর আগে একাডেমিক ভবনের সম্প্রসারণ ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কামরুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা 7 মার্চের ভাষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এরপর প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই দেশে তথ্য প্রযুক্তি উন্মুক্ত হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করে যে শাসক গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তারা এই ইতিহাস আমাদের সন্তানদের জানতে দেয় নাই। এই 7 মার্চ জাতির জন্য বঙ্গবন্ধুর যেই স্থানে দাঁড়িয়ে এই ঐতিহাসিক বক্তব্যটি রেখেছেন, কিন্তু সেই খুনি জিয়াউর রহমান ওই স্থানটিকেই বেছে নিয়েছে শিশু পার্ক করার জন্য, যাতে আমার সন্তানরা ওই ঐতিহাসিক স্থানটিকে শনাক্ত করতে না পারে, চিনতে না পারে। এবং যারা এই কাজটা করেছে, সেই গণশত্রুদের, সেই বঙ্গবন্ধুর খুনিদের, সেই ইতিহাস বিকৃতিকারীদের তোমাদের ঘৃণা করতে হবে। অভিভাবকদের এবং শিক্ষকদের এই আমার সন্তানদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যেই সন্তানরা তাদের জন্মের ইতিহাস জানে না, তাদের থেকে হতভাগা আর কেউ হতে পারে না। টিকিট কালোবাজারের লাগাম টানতে এবার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট রুটের আন্তনগর ট্রেনের টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করেছে রেলওয়ে। 11 মার্চ টিকিট বিক্রির সময় থেকে এ নিয়ম কার্যকর হবে। পর্যায়ক্রমে অন্য ট্রেনগুলো এই নিয়মের আওতায় আসবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বিস্তারিত কমলদের রিপোর্টে। কাউন্টারে নেই, কিন্তু বাইরে টিকিট টাকা দিলে, এমনকি জুতা যারা করে ব্রাশ করে কালি মুছি এত সময় টিকিট পাওয়া যাচ্ছে। যাত্রার 9 দিন আগে এসেও কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষুদ্র যাত্রীর ক্ষোভ প্রকাশ। এ ধরনের ক্ষোভ টিকিট কিনতে আসা শত শত যাত্রীর। চাহিদার তুলনায় টিকিটের স্বল্পতার পাশাপাশি টিকিট কালোবাজারির অভিযোগ তাদের। এই অবস্থায় কালোবাজারি প্রতিরোধে ব্যবস্থা নিতে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। টিকিট কিনতে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। কালোবাজারির কাছে টিকিট নিয়ে যাতে ভ্রমণ করতে না পারেন, তার প্রতিরোধমূলক ব্যবস্থা পর্যায়ক্রমে শুরু হবে। ভোটার আইডি কার্ডের মধ্যে টিকিট বিক্রয়ের কার্যক্রম আগামী 11 তারিখে শুরু হবে। অবশ্য 1 মাস আগে পরীক্ষামূলকভাবে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেসে এনআইডি সিস্টেম চালু করা হয়েছে। টিকিটে যদি প্যাসেঞ্জারের নাম উল্লেখ করা থাকে, তখন আর কেউ কালোবাজারি করতে পারবেন। টিকিট ক্ষেত্রে এনআইডি বাধ্যতামূলক করা হতে আমাদের সুবিধা হবে, আমরা টিকিটগুলো এখানে পাবো। ঢাকা রাজশাহী রুটে পদ্মা এক্সপ্রেস, ঢাকা খুলনা রুটে চিত্রা এক্সপ্রেস, ঢাকা পঞ্চগড় রুটের দ্রুতযান এক্সপ্রেস এবং ঢাকা সিলেট রুটের পারাবাত এক্সপ্রেসও এই নিয়ম কার্যকর হবে। কালোবাজারি প্রতিরোধের পাশাপাশি প্রকৃত যাত্রীদের যাত্রা নিশ্চিত করতে চলন্ত ট্রেনের টিকিটে উল্লেখিত তথ্য এবং যাত্রীদের পরীক্ষা করবে রেলওয়ে কর্তৃপক্ষ। ইচ্ছা করলেও সে কালোবাজারি থেকে টিকিট কাটতে পারবে না, আর কালোবাজারি তখন টিকিট কিনেও কোনো লাভবান হবে না, কারণ সে কার কাছে বিক্রি করবে। রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বছরে 3.5 কোটির বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। চট্টগ্রাম থেকে প্রতিদিন 10টি আন্তনগর সহ মোট 62টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ 5 জনের মধ্যে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও একজনের হদিস মেলেনি। এর আগে গতকাল এক নারীর লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের 2 দিনের অভিযানে মরদেহগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে একই পরিবারের 6 জন নিখোঁজ হয়। ঘটনার পর থেকে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে আসছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী ও কোস্টগার্ড। গত 2 দিনে তাদের অভিযানে এই মরদেহগুলো উদ্ধার হয়। 6 জন লোক নিখোঁজ ছিল। এই সময় পর্যন্ত আমরা 5 জন মৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর একজন ভিকটিম রয়েছে। আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি এবং এই উদ্ধার কাজ অব্যাহত থাকবে। এদিকে নৌকাডুবির ঘটনায় আহত শাহজালাল রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসায় সরকারের সহযোগিতা চায় পরিবার। একই সঙ্গে দোষীদের বিচারেরও দাবি করেছে তারা। সরকার যদি ওর চিকিৎসার ব্যবস্থা নেয়, তাহলে এটাই তো সরকারের চাওয়া। আর 6টা মানুষ মারা গেল, এটার একটা বিচার হবে না? সবাই বলছে যে ইঞ্জিন বন্ধ করার পিছে নৌকা ইয়া হইছে, উনি কি করছে? সেই ইঞ্জিন চালু রেখে উনি চলে গেছে, উনি পারতো না ইঞ্জিনটা বন্ধ করতে। যারা করছে এই লসালার আমরা ছাড়ব না, আমরা শাস্তি চাই। নিহতদের দাফনে 20,000 টাকা করে সরকারি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। পোস্টমর্টম হওয়ার পরে হইল যে আমরা প্রত্যেক লাশের যে রিলেটিভস আছে
হ্যাঁ, একদম ফার্স্ট ব্লাড যারা, তাদেরকে আমরা লাশ দাফন কাফনের জন্য জেলা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে 20,000 টাকা করে আমরা তাদেরকে দিচ্ছি। সদরঘাটে নৌ দুর্ঘটনা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। এদিকে বুড়িগঙ্গায় নৌকাডুবিতে নিহতদের গ্রামের বাড়ি শরীয়তপুরে চলছে শোকের মাতম। স্বজনদের রাহাজারিতে ভারী হয়ে উঠেছে ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবনিয়া গ্রামের পরিবেশ। শুক্রবার উদ্ধার হওয়া একজনের লাশ দাফন সম্পন্ন হয়েছে। আজ উদ্ধার হওয়া একই পরিবারের অপর 4 জনের লাশ গ্রামের বাড়িতে রোববার দাফন করার কথা রয়েছে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে 3টি ফার্মেসিকে 90,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে একটি রেস্টুরেন্টকে 30,000 টাকা জরিমানা করা হয়। বিকেলে রাজধানীর মুগদায় অভিযান চালিয়ে এই 4টি প্রতিষ্ঠান থেকে 1,20,000 টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছাড়াও নমুনা ওষুধ পাওয়া যায়। এছাড়া ইচ্ছে মতো মূল্য তালিকা করে ওষুধ বিক্রির প্রমাণ পায় আদালত। না বলতে শিখতে হবে, হতে হবে আত্মবিশ্বাসী। এই প্রতিবাদে রাজধানীতে অনুষ্ঠিত হলো নারী প্ল্যাটফর্ম পাওয়ার অফ শি আয়োজিত সে নো ক্যাম্পেইন। বিকেলে ঢাকা ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী, সঙ্গীত শিল্পী, সাংবাদিক, লেখক, কবি, উদ্যোক্তা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা। সংগঠনের প্রকল্প প্রধান সাবিনা সাবি সহ বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। তারা বলেন, নারীর মানসিক শক্তি জাগ্রত করে সমাজে নারীর অবস্থান ও মর্যাদা প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মধ্যরাতে শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। অভিযোগ পাল্টা অভিযোগ, শেষ মুহূর্তেও ক্যাম্পাসে চলাচলে 24 ঘন্টা কড়াকড়ি পুলিশের। বিএনপিকে ছাড়াই কাল প্রথম ধাপে 78 উপজেলায় ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পেল 19 উপজেলা। শুধু আইন করে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, সচেতনতার পাশাপাশি খুলে দিতে হবে নির্যাতনকারীর মুখোশ। নারী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। শিক্ষক উপস্থিতি তদারকিতে বিভিন্ন স্কুলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান। জবাবদিহি নিশ্চিতে মাঠ পর্যায়ে তদারকি জোরদারের পরামর্শ। এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কম্বোডিয়াকে 1-0 গোলে হারালো বাংলাদেশ। 5 মাস পর জয়ের ধারায় জেমিডের দল। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।